আজ 2025 সালের 24 তারিখ। আজ ভারতবর্ষের এমন একটা পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে, গত পরশু ভারতবর্ষের ভূস্বর্গ যাকে বলা হয় সেই কাশ্মীরে সাতাশ জন পর্যটক, যার মধ্যে ইসরায়েলের একজন দম্পতি, আমাদের পশ্চিমবাংলার 3 জন, ইতালির একজন পরিবার আর কি, সেই পরিবারের পুরুষ যে সদস্য, সেই সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের স্ত্রী এবং সন্তান সহ তারা যে পর্যটন কেন্দ্রে কাশ্মীরে গিয়েছিল, সেই কাশ্মীরে একটু তৃপ্তি পাওয়ার জন্য ভূস্বর্গ কাশ্মীর, সেই কাশ্মীরে তারা গিয়েছিল নিজেদের মনের তৃপ্তি এবং পরিবারকে তৃপ্তি দেওয়ার জন্য তারা কাশ্মীর যাত্রা করেছিলেন। সেই কাশ্মীর যাত্রা করার পরে যে স্বাভাবিক ছন্দ ছিল, গত বছরে যেখানে 2 কোটির ওপরে পর্যটক ওই ভূস্বর্গে তারা ঘুরতে গিয়েছিল, তার আগের বছর প্রায় 1 কোটির ওপরে বহু প্রান্ত থেকে, বিভিন্ন দেশ বিদেশ থেকে পর্যটকরা কাশ্মীর যাত্রা করেছিল। এবছরেও গত 23 তারিখে যে নির্মম ঘটনা, গোটা ভারতবর্ষের মানুষ দূরদর্শনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেখেছে এবং উপলব্ধি করেছে। আমি প্রথমেই এই যে 27 জন 28 জন পরিবার, এই পরিবারের যে মৃত সদস্য, সেই সদস্যদের প্রতি গভীরভাবে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই, তাদের আত্মার চির শান্তি কামনা করি এবং তার পরিবারের যে সদস্যরা ওখানে উপস্থিত ছিল, তাদের স্ত্রী, পুত্র, তাৎসহ তাদের পরিবারের বাবা মা যারা আছে, তাদের প্রত্যেকটি পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানাই। সেই সঙ্গে সঙ্গে কাশ্মীরের এই ভূখণ্ডে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, ইতিহাসে এরকম দৃষ্টান্ত বিরল। তাদের নাম জিজ্ঞেস করে, ওই পুরুষ সদস্যদের নাম জিজ্ঞেস করে তার শরীর থেকে প্যান্ট খুলে দিয়ে, উলঙ্গ করে দিয়ে তার পরিচয় জানার চেষ্টা করা হয়েছে। তুমি হিন্দু না মুসলমান? তার স্ত্রীদেরকে বলা হয়েছে যে তুমি কলমা পড়তে জানো? কলমা পড়েছো কোনো দিন?
তাহলে এখান থেকে সরে যাও। হিন্দু পরিচয় জানার পরে তার স্ত্রীর সামনে, পুত্রের সামনে নির্বিচারে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়ে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই 28টি পরিবারকে, পরিবারের পুরুষ সদস্যদের এইভাবে নির্মম মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন কাশ্মীরের ঘটনায় আজকে গোটা ভারতবর্ষের আপামর জনগণ শোকস্তব্ধ, প্রচণ্ড বেদনা নিয়ে অসংখ্য মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আজকে তারা উকরে দিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে, যে কোনো মূল্যে এই যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে, এই হত্যাকাণ্ডের উপযুক্ত আমরা বদলা চাই। আমিও ব্যক্তিগতভাবে ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমিও মনে প্রাণে চাই এই যে 28 জনের পুরুষ পরিবারের সদস্য, তাদের ওপরে যে নির্বিচারে গুলি চালিয়ে হিন্দু বেছে বেছে হিন্দু চিহ্নিত করে তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে। এই হত্যালীলার পিছনে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তারা দায় স্বীকারও করেছে, আর এর সঙ্গে সঙ্গে পাকিস্তানের সরকার উল্লাস প্রকাশ করেছে এবং ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে কুক্ষিগত করবার দীর্ঘদিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের রাষ্ট্রপ্রধান এবং আইএসআইয়ের যে মাথা, তাদের তত্ত্বাবধানে এইভাবে জঙ্গিকে পাঠানো হয়েছে। এই জঙ্গিরা সাধারণ মানুষের বেশে ওখানে প্রবেশ করেছে। 3-4 দিন আগে থেকে তার খবরাখবর নিয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর পোশাক জোগাড় করে তারা আগ্নেয় অস্ত্র নিয়ে, AK-47 নিয়ে তারা এইভাবে হত্যালীলা চালিয়েছে। আরও বড় নাশকতা করবার পরিকল্পনা ছিল আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ এবং NIA-র যে অফিসাররা এই ঘটনার পরে ওখানে সরজমিনে তদন্ত করেছে এবং তদন্তের মাধ্যমে 4 জন জঙ্গির স্কেচ আঁকিয়ে সেটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে, মানুষের কাছে চিহ্নিতকরণ করে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি যে কর্ণধার এই চিহ্নিতকরণের কাজটি করেছে। ইতিমধ্যেই গত পরশু 2 জন জঙ্গিকে নিকেশ করেছে। এই ঘটনা আপনারা দেখেছেন। গতকালকেও দেখছিলাম জঙ্গিদের চিরুনি তল্লাশি চালিয়ে তাদের যে জঙ্গিদের টেন্ট উড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিহারের একটি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে সেখানে তিনি এই জিহাদি, এই পাকিস্তান সন্ত্রাসীদের জনক, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য উনি ঘোষণা করেছেন যে কোনো মূল্যে আমাদের ভারতবর্ষের আত্মার উপরে আঘাত করেছে। তাই আমাদের আত্মার উপরে যখন আঘাত করেছে, বেছে বেছে হিন্দু পরিচয় জেনে হিন্দুদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে,
গুলি চালিয়ে নির্বিচারে তারা হত্যার লীলা চালিয়েছে, তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং গ্রিন সিগন্যাল দিয়েছেন। যথাযথভাবে ওনার সেই ঘোষণার পরই কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় অমিত শাহজি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জি ও অজিত দোভাল, এই সমস্ত কর্ণধার তড়িঘড়ি প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের সঙ্গে সলা পরামর্শ করেছেন এবং কি কি পদক্ষেপ নেওয়া যায় তার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার পাশাপাশি গতকাল প্রধানমন্ত্রীর আহ্বানে সর্বদলীয় বৈঠক, অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত রাজনৈতিক দল সংসদীয় গণতন্ত্রের ওপরে আস্থা ভরসা রেখে দেশের গণতন্ত্রকে রক্ষা করার যাদের নৈতিক কর্তব্য পালন করে আসছেন, সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে এসেছেন এবং বিরোধী রাজনৈতিক দলের সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব, কংগ্রেস, টিএমসি থেকে আরম্ভ করে আমাদের জেডিইউ আরজেডি যত দল আছে সমস্ত দলের নেতৃত্ব সহমত পোষণ করেছেন এবং দ্ব্যর্থহীন ভাষায় আমাদের প্রধানমন্ত্রীর এবং ভারত সরকারের পাশে তারা অবিচল থেকে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। এই যে অঙ্গীকার, এটা আজকে বলতে খুব ভালো লাগছে। আজকে গর্ববোধ হচ্ছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের রীতিনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে সরকারের পাশে দাঁড়িয়ে বিরোধী দলের যে মর্যাদা, সেই মর্যাদাকে তারা অক্ষুণ্ণ রেখেছেন। তার জন্য সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃবর্গকে আমিও ব্যক্তিগতভাবে শ্রদ্ধেয় নেতাদের আমি শ্রদ্ধা জানাই। এর পাশাপাশি বিদেশ নীতির যে নৈতিকতা, ইতিমধ্যেই আমাদের ভারত সরকারের পাশে বিশ্বের 20টা শক্তিশালী রাষ্ট্র যেমন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন থেকে আরম্ভ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী, জাপান, ফ্রান্স, চীন, এইরকমভাবে সমস্ত রাষ্ট্রের সমস্ত কর্ণধার কাল দিল্লি এসেছেন এবং তাদের সঙ্গেও ব্যাপকভাবে আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী কৌশল কী হবে এবং এই সন্ত্রাসবাদের জন্য যোগ্য জবাব দেওয়ার জন্যে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী ভারত সরকার পদক্ষেপ নিয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পাকিস্তানের সরকারের এবং সেই জঙ্গিদের হাড়ে কাঁপুনি ধরে গেছে। আমাদের রাফাল যে যুদ্ধ বিমান, ইতিমধ্যেই 18টা রাফাল বিমানকে সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। নৌবাহিনী, স্থলবাহিনী এবং বায়ুসেনাদের তৎপরতায় আজকে চিরুনি তল্লাশি চলছে। কোথায় কোথায় জঙ্গি লুকিয়ে আছে, ভারতবর্ষের সেনাবাহিনী প্রচণ্ড দক্ষতার সঙ্গে তারা এগিয়ে যাচ্ছে। আর পাকিস্তানের ঘুম ছুটে গেছে। যে ব্লু প্রিন্ট রচনা করেছিলেন
আইএসআইয়ের চিফ, সে গতকালকেই ভারতের এই তৎপরতা দেখার পরে সে কাজাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং কাজাকিস্তানে গিয়ে সে নতুন করে ছক করছে কি করে ভারতবর্ষের এই যুদ্ধের যে তৎপরতা দেখা দিয়েছে তাকে প্রতিহত করবার জন্যে তারাও প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, প্রস্তুতি নিক, কিন্তু তাদের ধারণা নেই ভারতবর্ষ আজকে প্রতিরক্ষা খাতে যেভাবে অর্থ বরাদ্দ করে আজকে ভারতবর্ষের সরকার আজকে শক্তিশালী হয়েছে। আপনারা ওই যে সমুদ্রের মধ্যে যে যুদ্ধাস্ত্র, নৌবাহিনীর যে যুদ্ধাস্ত্র, তার যে উৎক্ষেপণ কালকে আপনারা নিজের চোখেই দেখেছেন কত শক্তিশালী, এবং নির্দিষ্ট লক্ষ্য বস্তুকে ধ্বংস করে দেবার যে তার ক্ষমতা, সে ক্ষমতা পাকিস্তানবাসী দেখেছে। বাংলাদেশ খুব লাফালাফি করছিল, বাংলাদেশও বুঝতে পারছে ভারত আজ যে রণাঙ্গনে আজকে ঝাঁপিয়ে পড়েছে, তাদেরও হারে কাঁপুনি ধরে গেছে। তাই ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের 140 কোটি জনগণ আজকে ভারত সরকারের পাশে আছে, এই বার্তা দিয়েছে। কাজেই আমরাও একজন ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমার এই বক্তব্যের মাধ্যমে আমি সমস্ত হিন্দুদেরকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা এই পশ্চিমবাংলায় বিগত 1 মাস ধরে যে সমস্ত ঘটনা দেখছেন, এত কিছুর পরে ভারতবর্ষের ওপরে এই আঘাত, এই যে 28টা পরিবারকে শেষ করে দিল, এর পরেও কিছু কিছু রাজনৈতিক দলের নেতার উল্টো পাল্টা বিবৃতি, প্রচণ্ড মর্মাহত আমরা হয়েছি। কুণাল ঘোষ একটা চোর, চিটিংবাজ, তার যে বিবৃতি আমাদের মনকে ভেঙে দেয় এবং নোংরা রাজনীতি করার রাস্তা খোঁজে। এই যুদ্ধটাকে নিয়েও একটা সমূহ যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে পাকিস্তানের সঙ্গে, তার মধ্যেও উল্টো পাল্টা বিবৃতি দিয়ে ওই পাকিস্তানকে সাহায্য করবার জন্যে এবং মুসলিম সমুদায়ের যে হারমাত বাহিনী আছে, বাংলাদেশের জঙ্গি আছে, তাদেরকে উৎসাহিত করবার জন্যে নানা রকমভাবে, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও এইটাকে নিয়ে রাজনীতি করবার ছক কষছে। এ ঘটনা আপনারা দূরদর্শনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দেখেছেন। তার কারণ হচ্ছে আগামী 2026-এর পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন, তার আগেই গোটা পশ্চিমবাংলায় বিগত 1 বছর ধরে এত নোংরামি, এত দুর্নীতি, সীমাহীন দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত এই সরকার অচিরেই বুঝতে পেরেছে যে আমাদের আর অস্তিত্ব থাকবে না। তাই তারা ঘোলা জলে মাছ ধরবার জন্যে মাঠে নেমে পড়েছেন। মুর্শিদাবাদের ঘটনা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। দগদগে ঘা, সেখানেও বেছে বেছে হিন্দু পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মুর্শিদাবাদে। মালদা জেলার মোতাবাড়ির ঘটনা, কুচবিহারের ঘটনা, দক্ষিণ 24 পরগনার ঘটনা, নদিয়ার ঘটনা, এই জ্বলন্ত এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে, এতে পশ্চিমবঙ্গের হিন্দুদের ওপরে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করে ভয় দেখে ভোট বৈতরণী পার করবার জন্যে একটা ছক কষে গোটা হিন্দু জাতির, গোটা বাঙালি জাতির মনোবলকে ভেঙে দেবার জন্যে তারা এই কৌশল নিয়ে বেছে বেছে হিন্দুদের ধন সম্পত্তি লুট, দোকান জ্বালিয়ে দিচ্ছে, বাড়ি ঘর দুয়ার পুড়িয়ে দিচ্ছে,
এইরকম ঘটনা, মোতাবাড়ির ঘটনা, মুর্শিদাবাদের ঘটনা আপনারা উপলব্ধি করেছেন। এর পাশাপাশি আরজিকরের ঘটনা, আজও পর্যন্ত আরজিকর ঘটনার হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যাওয়ার পরেও তার পূর্ণাঙ্গ বিচার এখনো ত্বরান্বিত হয়নি। তার পাশাপাশি 26,000 শিক্ষক যাদের চাকরি চলে গেছে, আজকে রাস্তায় নেমে তারা আছাড়ে বিচারে কান্নাকাটি করছে, এই সরকারের মুণ্ডুপাত করছে। এর পাশাপাশি আপনারা আরও দেখতে পাচ্ছেন এসএসসির যে 65,000 আরও শিক্ষক, প্রাথমিক স্তরের শিক্ষকদের চাকরি চলে যাওয়ার মতো একদম বাতাবরণ তৈরি হয়েছে। তাই মানুষের মোটিভ ঘোরানোর জন্যে পরিকল্পিতভাবে ওনার দুধেল গাইদেরকে উস্কে দিয়ে মুর্শিদাবাদে, মালদায়, কোচবিহারে, দক্ষিণ দিনাজপুরে, 24 পরগনায়, নদিয়ায়, বিভিন্ন জায়গায় একটা ভয়ের বাতাবরণ তৈরি করে আজকে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে প্রভাবিত করে ভোট বৈতরণী পার করবার তারা চক্রান্তে লিপ্ত হয়েছে। তাই উল্টো পাল্টা বিবৃতি দিয়ে আজকে মানুষের মোটিভকে ঘুরিয়ে দিতে চাইছে যে 26,000 চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। আজও পর্যন্ত যোগ্য যারা চাকরি করতেন সেই সমস্ত শিক্ষকদের পরিবারের যে চরম দুর্দশা নেমে এসেছে, তার জন্যে উনি ছলনার আশ্রয় নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাটক করে তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের সেই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যে নতুন নতুন নাটক করে তিনি রাজনীতি করে চলেছেন। আর আজকে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির পিছনে না জানি এদেরও ইন্ধন থাকতে পারে। কারণ অতীতের ঘটনা স্মরণ করতে চাই এই জন্যে যে বাংলাদেশের ওপরে যে হিন্দুদের বিভৎস, নারকীয়, মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন গত 1 মাস আগে, 2 মাস আগে আপনারা দেখেছেন। বাংলাদেশেও সেরকমভাবে বেছে বেছে হিন্দুদেরকে বিতরণ করা, তাদের ওপর নারকীয়, পৈশাচিক, নিন্দনীয় ঘটনা যে জন্ম দিয়েছে, সেখানে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আইএসআই এর চক্রান্ত, তৎসহ কানাডার প্রধানমন্ত্রী, এদের যোগ সাজসে আর ইউনিসের তত্ত্বাবধানে যে তাণ্ডব লীলা চলেছে, হাসিনাকে চলে যেতে বাধ্য করেছে, তার বাড়ির মধ্যে তার সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করেছে। আজকে শেখ হাসিনা ভারত সরকারের তত্ত্বাবধানে এখানে আশ্রয় নিয়ে আছে। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের পিছনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরও প্রত্যক্ষভাবে তার নাম জড়িয়ে আছে। কারণ তিনি মনে প্রাণে চাইছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে পশ্চিমবাংলাতেও ভোট বৈতরণী পার করবার জন্যে উনি দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করে উনি রাজনীতির রুটি সেঁকতে চেয়েছিলেন। কিন্তু আজকে গোটা পশ্চিমবাংলায় আমাদের ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্য বিজেপির শ্রদ্ধেয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, একজন শিক্ষা প্রতিমন্ত্রী, তাদের তত্ত্বাবধানে আমাদের প্রাক্তন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি এবং প্রাক্তন সাংসদ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, তাদের তত্ত্বাবধানে এবং ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে গোটা পশ্চিমবাংলায় হিন্দুদের যে জাগরণ, তার পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তত্ত্বাবধানে আমাদের মোহন ভাগবতজি
আহ্বানে ব্যাপকভাবে মানুষ সাড়া দিয়ে আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজ মাঠে নেমে পড়েছে। তাই দিদির আজকে চোখে সর্ষের ফুল দেখছে যে আর কোনো অবস্থাতেই যে এই রাজ্য সরকারকে টিকিয়ে রাখবার মতো কোনো পরিস্থিতি নেই। ওনার তো নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত, কিন্তু তা তিনি করবেন না। উনি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে আছেন এবং ভোটে জিতে আবার উনি চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। তাই আমি আহ্বান করতে চাই তথাকথিত মেকি ধর্মনিরপেক্ষবাদী যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, বিশেষ করে হিন্দুদের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই, নিজের দেশ, নিজের জাতি, বাঙালির অস্তিত্ব এবং পশ্চিমবঙ্গ আজ পশ্চিম বাংলা থাকবে কিনা সেটা নির্ভর করবে আগামী বিধানসভা নির্বাচনে আপনার সুচিন্তিত বিবেক বুদ্ধির বিকাশ ঘটিয়ে সঠিক নির্ণয় করুন এবং ভারতীয় জনতা পার্টির অনুকূলে আপনারা ভোট করুন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারাও মাঠে ময়দানে নেমে পড়েছে, কারণ তাদের কোনো লোকসভা এমপি নেই পশ্চিমবাংলা থেকে, আজকে একজন এমএলএ নেই। তারা অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য ব্রিগেডে মিটিং ডাকছে আর এই খরচা যোগাচ্ছে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে ভোট কাটাকাটির অঙ্কে যাতে আবার তিনি সরকারে আসতে পারেন তার জন্য ইন্ধন জুগিয়ে সিপিএমকে, কংগ্রেসকে অক্সিজেন দিয়ে তারা রাজনীতির ময়দানে যাতে টিকে থাকে তার ব্যবস্থা ত্বরান্বিত করছেন। তাই সাবধান হয়ে যান। একদিকে এই যে দুর্বিষহ যন্ত্রণায় কাতর ডিএ মামলার জন্যে আজকে 1 বছর ধরে ওই কলকাতার রাজপথে ফুটপাতে তারা দিন কাটাচ্ছে। ডিএ মামলা ও সুপ্রিম কোর্টে বারে বারে একটার পর একটা ডেট দিয়েছে, আর প্রাক্তন সুপ্রিম কোর্টের যে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনিও, তার বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ এসেছে। কারণ তিনি একজন, যদিও সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে বলা উচিত নয়, তবুও বলতে বাধ্য হচ্ছি, উনি একটার পর একটা এমন এমন দৃষ্টান্তমূলক ঘটনা ঘটিয়েছেন, যেমন হচ্ছে আরজিকর মামলার বিচারের ব্যবস্থা উনি আগ বাড়িয়ে উপযাচক হয়ে সেই মামলা নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিয়ে সেই মামলাটাকে ডিলে করে ডেটের পর ডেট দিয়ে তাকে আটকে দিয়েছেন। ডিএ মামলা দিনের পর দিন ডেট দিয়ে দিয়ে পেছিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ থেকে 1 বছর আগে জেলে যাবার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 বছর আগে জেলে যাবার কথা। এত দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সমস্ত শিক্ষাকুলের মন্ত্রিমণ্ডলী আজকে জেলে বাস করছে। অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে কুন্তল ঘোষ থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষাকুলের যে সমস্ত আধিকারিক এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে আজকে জেলে বাস করছে, তারাও রেহাই পেয়ে যাচ্ছে এই ডিওয়াই চন্দ্রচূড়ের এই নাটক করে এই বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে আজকে দীর্ঘদিন ধরে এই মামলার যাতে শুনানি না হয়, তার চার্জশিট যাতে পেশ করতে না পারে, আমাদের প্রাক্তন হাইকোর্টের যে বিচারপতি আমাদের অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যিনি বিচার দিয়ে গেছেন, যিনি রায় দিয়ে গেছেন 26,000-এর চাকরি, তার সেই রায় আজকে পুনর্বহাল রাখতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টের বর্তমান যে বিচারপতি এসেছেন খান্নাজি, তার নির্দিষ্ট বিচারধারা এবং বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে আজকে 26,000 চাকরি একেবারে বাতিল হয়ে গেছে।
আর 65,000 চাকরি কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে। অলরেডি হাইকোর্টে তার রায় হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এই রকম সার্বিক পরিস্থিতি, খাদ্যের ওপরে দুর্নীতি থেকে আরম্ভ করে, মিড ডে মিলের ওপরে দুর্নীতি থেকে আরম্ভ করে, এবং সন্ত্রাসীদের জনক এবং বারুদের স্তূপের উপরে আজকে গোটা পশ্চিমবাংলা বিরাজ করছে। আপনারা তার প্রত্যক্ষ প্রমাণ শেখ শাহজাহানের যে কাণ্ড কারখানা অতীতে এই লোকসভা নির্বাচনের আগে আপনারা প্রত্যক্ষ করেছেন। হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি পদ খারিজ হয়ে যাবেন যথেষ্ট প্রমাণ রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আমাদের ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট ছিলেন তিনি কেস করেছেন, হাইকোর্টে মামলা চলছে। রেখা পাত্র, তার প্রতিদ্বন্দ্বী হাজী নুরুল ইসলাম, তিনি তো মারা গেছেন, তিনিও দুর্নীতি করে হারমাত বাহিনী দিয়ে ভোট লুট করেছেন। এই রকম আরও পাঁচটা লোকসভার সাংসদ নির্বাচিত, তাদের মামলা চলছে। তাই এত দুর্নীতি, এবং আজকে কাশ্মীর প্রসঙ্গে সেখানেও এই DY চন্দ্রচূড়ের গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দিয়ে কাশ্মীরের ওপরেও এই 370 ধারা যে বাতিল হয়েছে সেটা নিয়েও তিনি কটাক্ষ করেছেন, এবং গণতন্ত্রের অজুহাত দিয়ে তাকেও কটাক্ষ করতে ছাড়েননি। তাই আজকে প্রমাণ হয়ে গেছে DY চন্দ্রচূড়ের ওপরেও CBI তদন্তের নির্দেশ এসেছে। কাজেই আপনারা বুঝতে পারছেন দেশ কোন দিকে যাচ্ছে। আজকে দেশের সামনে পাকিস্তানকে দুমড়ে মুচড়ে তাদের মাজা ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই অনুকূল পরিস্থিতি আজকে ভারতবর্ষের আপামর জনগণ উপলব্ধি করতে পারছেন। তাই দৈনন্দিন যে ঘটনা প্রবাহ, সেই ঘটনাকে আপনারা উপলব্ধি করুন, দেখুন, বুঝুন, এবং একজন ভারতবাসী হিসেবে ভারতবর্ষের সেনাবাহিনীর কে মনোযোগ, তাদের মনোনিবেশ যাতে সঠিকভাবে করতে পারে, বাজে মন্তব্য না করে, সেনাবাহিনীদেরকে আঘাত না করে, নোংরা রাজনীতি না করে, তাদেরকে শক্তিশালী করবার জন্যে, তাদের প্রেরণা যোগানোর জন্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পাশে থাকুন, তাদেরকে শুভেচ্ছা জানান, এবং তাদের শক্তি যোগানোর জন্যে আপনার একটি টুইট, আপনার একটি ফেসবুকের বার্তা তারা অনুপ্রাণিত হবে, এবং এই যুদ্ধের মহড়ায় তারা অবতীর্ণ হয়েছে। 1999 সালের যে কারগিল যুদ্ধ, তৎকালীন প্রধানমন্ত্রী, এখানেই প্রতিকৃতি রয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার কিন্তু সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল না, তবুও তিনি একজন কেয়ারটেকারের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কারগিল জয়কে সুনিশ্চিত করে উনি প্রমাণ করে দিয়েছিলেন উনি কত বড় একজন জাতীয়তাবাদী, গণতন্ত্রপ্রেমী, দেশপ্রেমিক একজন ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তিনি প্রমাণ করে দিয়েছেন। আর আজকে আমাদের মাথার উপরে রয়েছেন আমাদের নয়নের মণি, আজকের বিশ্ব বরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রতিকৃতিও আমার এই মঞ্চের পিছনেই রয়েছে। সেই প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। এটাই আমার মূল মঞ্চ। আমি শারীরিকভাবে অসুস্থ, তাই ওপেন মিটিং আমি সময় দিতে পারছি না, তাই আবেগ সামলাতে না পেরে আমি আজকে এই পরিস্থিতির অনুকূলে মানুষের কাছে যাতে বার্তা পৌঁছায়, আমিও একজন ভারতবাসী হিসেবে, ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আমি গর্ববোধ করি। সেই সঙ্গে সঙ্গে আমি বিশেষ করে হিন্দু জাতির উদ্দেশ্যে এবং বাংলাদেশ থেকে মুসলিমদের দ্বারা
ঘর বাড়ি তছনছ করে দিয়ে যে সমস্ত হিন্দুরা বিতাড়িত হয়ে আজকে ভারতবর্ষের পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়ে নিজেদের জীবন জীবিকা করছেন, রাজনীতি করছেন, তাদের উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই। আজকে এই আলোচনা উঠে এসেছে যে ইসরায়েলের প্রশ্ন, সেই ইসরায়েলের যে বর্তমান রাষ্ট্রপ্রধান, তাকে আজকে দেখে শিক্ষা নিতে হবে। আজকে 140 কোটির জনগণের প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, আর অজিত দোভাল একজন লৌহ মানব আমাদের সাথে আছে। তাই ইসরায়েলের ঘটনা আমি আজকে পুনরাবৃত্তি এই জন্যে করছি, আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই। আমার রাজনৈতিক দীর্ঘ 40 বছরের আমার রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি কয়েক হাজার জায়গায় বক্তব্য রেখেছি। আমি কলকাতা, হুগলি, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর বহু জায়গায় আমি বক্তব্য রেখেছি। বিশেষ করে হুগলি জেলায় অলিতে গলিতে গোটা হুগলি জেলা আমি চষে বেরিয়েছি, এরকম অজস্র প্রমাণ আছে। আর আমার বক্তব্যের মধ্যে আজ থেকে 1996-97 সালে যখন আমি ডানলপ ফ্যাক্টরির কাছে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ওখানে বিজেপির নেতাদের আহ্বানে বিভিন্ন জায়গায় আমি বক্তব্য রাখতে যেতাম, সেখানেও আমি এই ইসরায়েলের যে শক্তিশালী এবং জাতীয়তাবাদী দেশপ্রেমী একটা দল, একটা রাষ্ট্র, তার নাম হচ্ছে ইসরায়েল। আপনারা কল্পনা করতে পারবেন না, গতকাল একজন ইউটিউবার শ্রদ্ধেয় মানব গুহ বারে বারে তার প্রতিবেদনের মাধ্যমে উনি বলতে চেয়েছেন রাজনীতি করুন, কিন্তু রাজনীতির মধ্যেও ইতিহাসকে বিশ্লেষণ করুন, উপযুক্ত সত্য ঘটনাকে উপলব্ধি করুন, পড়াশুনো করুন, রীতিমতো চর্চা করুন। গতকালকেও মানবদার সেই প্রতিবেদন দেখে আমি নিজে স্থির থাকতে পারিনি, কারণ আমার অতীতের সেই স্মৃতিমন্থন আজ আমি করতে বাধ্য হচ্ছি। ইসরায়েলের ঘটনা গত যে আমাদের 2022 সালের যে রামনবমীর উৎসব হয়েছিল, 2024 সালের যে রামনবমীর উৎসব হয়েছিল, পুটসুরি বাজারেই আমি রামনবমীর মিটিংয়ে প্রায় 1 ঘন্টার উপরে বক্তব্য রেখেছি। সেই বক্তব্যের মাঝেও আমি দেশবাসীকে, বিশেষ করে আমাদের হিন্দু জনগণকে এবং বাঙালিকে সতর্ক করবার জন্যে এই ইসরায়েলের উদাহরণ তুলে ধরেছিলাম। তৎকালীন সময়ে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ প্রায় 2.5 বছর ধরে যে বিধ্বংসী যুদ্ধ চলছিল, তার সঙ্গে সঙ্গে হামাদ জঙ্গি বাহিনী, গাজা ভূখণ্ডের যে হামাদ জঙ্গি বাহিনী ইসরায়েলের ওপরে নির্বিচারে গুলি চালিয়ে বেশ কিছু ইসরায়েলি সাধারণ মানুষকে মেরে ফেলেছিল। তার জন্য ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু বেঞ্জামিন তার নেতৃত্বে উনি ঘোষণা করেছিলেন, আমার দেশের নাগরিককে যেমন মেরেছে, যে গাজা ভূখণ্ডে যেখানে লুকিয়ে থাকবে তাদের খুঁজে খুঁজে তাদেরকে ঠিক সেইভাবে সমুচিত জবাব দিয়ে তাদের মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। আজকে গাজা ভূখণ্ডে প্যালেস্তাইনি এবং হামাস সেই জঙ্গিদেরকে নিকেশ করে তিনি প্রমাণ করে দিয়েছেন, দেশ পরিচালনা করতে গেলে দেশের মানুষের সুরক্ষা দেওয়ার জন্যে
কি কি পদক্ষেপ নিতে হয় সেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আমি এই প্রসঙ্গ এই জন্যে তুললাম, গাজা ভূখণ্ডের সেই বক্তব্য উক্ত দিনে আমি বলেছিলাম, তো আমার গ্রামেরই হিন্দু মান, মুসলমান নয়, হিন্দু মান, তারা মনে প্রাণে মুসলমান, আমাকে কটাক্ষ করেছিল যে দেবুদা কেন ওই ইসরায়েলের ঘটনা, রাশিয়ার যুদ্ধের ঘটনা, ওই গাজা ভূখণ্ডের ঘটনা কেন বলছেন? আমি এই জন্যে বলেছিলাম, আপনারা যারা আমার এই বক্তব্য শুনবেন কানে খুলে শুনে রাখুন। 1996 সালের স্ট্যাটিস্টিক্স, তৎকালীন সময়ে ইসরায়েলের জনসংখ্যা, আমার কাছে তার প্রমাণ আছে, আমি বক্তব্য রাখছি, আমার কাছেই রয়েছে। এই যে পত্রিকাটা, বইটি রয়েছে, এই বইটার মধ্যেই তার প্রমাণ লিপিবদ্ধ আছে। তৎকালীন সময়ে 29 লক্ষ জনসংখ্যার একটি রাষ্ট্র, কান খুলে শুনে রাখুন, গুগলে সার্চ করুন, 29 লক্ষ জনসংখ্যার একটি দেশ যার নাম ইসরায়েল, তারা প্রমাণ করে দিয়েছে দেশপ্রেম কি জিনিস, জাতীয়তাবোধ কাকে বলে, দেশের মানুষের রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নিতে হয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ওই 29 লক্ষের জনসংখ্যা বিশিষ্ট আমাদের পশ্চিমবাংলার 2টো লোকসভার তত ভোটার নেই। এই রকম একটা জনগোষ্ঠীর একটা রাষ্ট্র, তারা তৎকালীন সময়ে আরব কান্ট্রির 30টা দেশ, যাদের জনসংখ্যা তৎকালীন সময়ে 20 কোটি, 20 কোটি আরব কান্ট্রির তৎকালীন জনসংখ্যার দেশ, তাদের লম্প ঝম্প এই 29 লক্ষ জনসংখ্যার দেশ ইসরায়েল চাপকে সিধে করে রেখে দিয়েছে। 20 কোটি মুসলিম দেশ, 20 কোটি জনগণের দেশ, আরব কান্ট্রির 30টা দেশ ওই ইসরায়েলের শক্তির কাছে মাথা নত করে চলতে বাধ্য হয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি গতকালকের যে আমাদের মানব গুহ বলেছেন যে 1 কোটি জনসংখ্যার বর্তমানে ইসরায়েলের জনসংখ্যা 1 কোটি, আর আজকে আরব কান্ট্রি তথা বিশ্বের তাবর মুসলিম প্রধান রাষ্ট্র সমস্ত রাষ্ট্র নায়ককে যোগ্য জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আমার লেজে পা দিতেছ না। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে গাজা ভূখণ্ডে হামাস জঙ্গিদেরকে একেবারে নিকেশ করে দিয়েছেন। সেজন্যই মানব গুহ বারে বারে বলেছেন 140 কোটি জনসংখ্যার দেশ, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আর 1 কোটি জনসংখ্যার দেশ ইসরায়েল আজকে এত বিশাল শক্তিধর রাষ্ট্র হিসেবে
আত্মপ্রকাশ করেছে। পৃথিবীর কোন রাষ্ট্র এত শক্তিশালী হয়নি যে ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলে। কারোর বুকের পাটা নেই। আমি এই তুলনা এই জন্য দিলাম, বাংলাদেশে মুসলমানদের খেদাকে এখানে যে সমস্ত বাবাজির দল ধর্মনিরপেক্ষতার চাদর চড়িয়ে দিয়ে তথাকথিত মেকি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের ছত্র ছায়ায় গিয়ে রাজনীতির রুটি সেকে নিজেদের আখের গুছিয়ে আজকে তারা মৌরসি পাট্টা গেড়ে নোংরা রাজনীতি করছেন। আমি সেই সমস্ত নেতাদের কাছেও প্রশ্ন রাখতে চাই। সুজন চক্রবর্তী, বিমান বসু, আরো সিপিএম এর তাবর তাবর নেতা, তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতাদের প্রশ্ন করতে চাই, বাংলাদেশ থেকে এবার বাংলায় এসে নিজেদের ভিটে মাটি উচ্ছন্ন দিয়ে মুসলমানদের হাতে কেলানি খেয়ে নিজেদের পরিবারের ইজ্জত খুইয়ে আজকে এই দেশে চলে এসে বড় বড় বাতেলা মারছেন। লজ্জা করে না আপনাদের? যান, ফিরে যান। ইসরায়েলের ইহুদিরাও 2000 বছর তারা উদ্বাস্তুর জীবন যাপন করেছে। পৃথিবীর বহু রাষ্ট্রে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি ইহুদিরা আশ্রয় নিয়েছিল। অতীতের ইতিহাস জানেন? অতীতের ইতিহাস সংগ্রহ করুন। আমার বক্তব্যের সত্যতা গুগলে সার্চ করুন। একটা রাষ্ট্র তারা সারা বছরে একটাই মাত্র উৎসব পালন করে, সেটা হচ্ছে নিজের দেশে ফিরে গিয়ে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে নিজের দেশকে প্রত্যেকটা নাগরিক ইসরায়েলের এক একজন সেনাবাহিনীর শক্তি সঞ্চয় করেছে। আর এখানে হিজড়ে ভিত্তি করে বাংলাদেশ থেকে পালিয়েছে, এখানে হরে কৃষ্ণ হরে রাম আর অনুকূল বাবা বালক ব্রহ্মচারী থেকে এইরকম বাবাজির ছত্র ছায়ায় গিয়ে শিষ্যত্ব গ্রহণ করে আর শাসক দলের পা চেটে তারা জীবন জীবিকার পালন করছে। লজ্জা করে না? যাদের দ্বারা অত্যাচারিত হয়ে ভিটে মাটি উচ্ছন্নে দিয়ে এবার বাংলায় চলে এসে আজকে বসবাস করছেন, মনের মধ্যে প্রশ্ন জাগে না আমরাও ফিরে যাব বাংলাদেশে, নিজের ভিটে মাটি উদ্ধার করব এবং তাদের যোগ্য জবাব দেব? এই প্রবৃত্তি আসে না। এই কারণে বলেছিলাম, তারা গল্পের ছলে বলে আমার এত বিঘা সুপারি বাগান ছিল, আমার ইলিশ মাছ ছিল, আমার তাল বাগান ছিল, এত জমি ছিল, আর হরিনাম কীর্তন করতে করতে জীবন পার করে দিয়ে এখানে ধর্মনিরপেক্ষ সেজে এই শাসক দলের পা চাটতে আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের উদ্দেশ্যে বলছি, সেই সমস্ত বাঙালদের উদ্দেশ্যে বলছি যে বুকের পাটা থাকলে ইসরায়েলের ইহুদিদের মতো শক্তি সঞ্চয় করুন, নিজের দেশে ফিরে যান, বুকের পাটা চিতিয়ে বুক ফুলিয়ে বলুন আপনি হিন্দু, আপনার পরিচয়